Hello and welcome to the final installment of the organometallic lecture series, semester 3 paper CC7. এখন আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে অর্গানো জিঙ্ক, অর্গানো কপার, অর্গানো লিথিয়াম এবং অর্গানো ম্যাগনেসিয়াম। এইগুলো আমরা সবিস্তারে আলোচনা করেছি। এইবারে আমরা অর্গানো জিঙ্ক নিয়ে কিছু কথা বলবো। অর্গানো জিঙ্কের দুটো রিয়াকশন আছে আমাদের, একটা হচ্ছে রেফরম্যাটস্কি রিয়াকশন আর একটা হচ্ছে ব্লাইস রিয়াকশন। সেখানে যাওয়ার আগে আমরা অর্গানো জিঙ্কের হিস্ট্রিটা একটুখানি বলি। অর্গানো জিঙ্ক কিন্তু অর্গানো ম্যাগনেসিয়ামের আগে এসেছিল। প্রথম অর্গানো জিঙ্ক যেটা তৈরি হয়েছিল সেটা তৈরি হয়েছিল 1849 সালে এডওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ডের হাতে। যে সেটজেফের নামে তোমরা এলিমিনেশনের সেটজেফ রুল পড়ে থাকো, সেই সেটজেফ ইউনিভার্সিটি অফ কাজানের অধ্যাপক ছিলেন এবং তার গ্রুপ অর্গানো জিঙ্ক নিয়ে প্রচুর রিয়াকশন করেছিল। যে ধরনের রিয়াকশনগুলো তোমরা এখন কমনলি অর্গানো ম্যাগনেসিয়ামের জন্য দেখে থাকো, বিভিন্ন কার্বনিল কম্পাউন্ডের সাথে অর্গানো ম্যাগনেসিয়ামের রিয়াকশনে প্রাইমারি, সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যালকোহল তৈরি করা দেখে থাকো, ঠিক তেমনই অর্গানো জিঙ্ক দিয়েও এইসব রিয়াকশন কিন্তু করা হতো এবং সেটজেফের গ্রুপ সেই কাজ করত। সেই সূত্রে সেটজেফের একজন ছাত্র যিনি রেফরম্যাটস্কি, সেটজেই রেফরম্যাটস্কি, তিনি অ্যাক্সিডেন্টালি খানিকটা একটা রিয়াকশন ডিসকভার করেন, যেটাতে পরে তার নামটা রয়ে গেছে সেই রিয়াকশনের মধ্যে, সেটা হচ্ছে রেফরম্যাটস্কি রিয়াকশন। 1900 সাল নাগাদ যখন অর্গানো ম্যাগনেসিয়ামরা এলো বার্বিয়ের এবং ব্রিগনার্ডের হাত ধরে, তখন দেখা গেল যে অর্গানো জিঙ্কের তুলনায় অর্গানো ম্যাগনেসিয়ামের রিয়াকশনটা অপারেশনালি মোর ফ্রেন্ডলি, কারণ অর্গানো জিঙ্কগুলো সাংঘাতিক পাইরোফোরিক, দুম করে আগুন লেগে যায়, ল্যাবরেটরিতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তৈরি হয়। এছাড়া মোর এফিশিয়েন্ট, অর্থাৎ ইল্ড বেটার হচ্ছে। সেই কারণে আস্তে আস্তে অর্গানো জিঙ্ক কিন্তু সরে গেল। যে রিয়াকশন অর্গানো জিঙ্ক দিয়ে খুব করা হতো 30 বছর ধরে, সেই রিয়াকশনগুলো কিন্তু আস্তে আস্তে অবস্কিওর্ড হয়ে গেল। অর্গানো ম্যাগনেসিয়াম তাকে সরিয়ে নিজে ওই জায়গাটা দখল করে নেয়। কিন্তু রেফরম্যাটস্কি রিয়াকশন সেটা আজও করা হয় এবং অর্গানো ম্যাগনেসিয়াম তাকে কিন্তু রিপ্লেস করতে পারেনি, কম্প্রিহেন্সিভলি রিপ্লেস করতে পারেনি। কেন পারেনি, কি ব্যাপার, এগুলো জানতে হবে। জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে রেফরম্যাটস্কি রিয়াকশনটা কি জিনিস। রেফরম্যাটস্কি রিয়াকশন হচ্ছে একটা কনডেনসেশন রিয়াকশন বা একটা অ্যাডিশন রিয়াকশন বিটুইন আ alpha haloester and a carbonyl compound. When they are treated in a solvent like benzene in presence of zinc dust, what we get is a zinc alkoxide, where this alpha bromo ester compound reacting with zinc মিডিয়ামে একটা জিঙ্ক এনোলেট তৈরি করে বা একটা অর্গানো জিঙ্ক কম্পাউন্ড তৈরি করে, যে অর্গানো জিঙ্ক কম্পাউন্ডটা এই কার্বনিলের উপরে অ্যাটাক করে। ঠিক যেরকম আরএক্স এর মধ্যে ম্যাগনেসিয়াম দিলে আরএমজিএক্স হয়, তাহলে এখানে আমি কার্বন ব্রোমিন বন্ডের মধ্যে জিঙ্ক দিলে জিঙ্ক ইনসারশন হতে পারে। যদি এই জায়গাটাতে আমি জিঙ্ক ইনসার্টেড করে দিই তাহলে সেটা অক্সিডেটিভ অ্যাডিশন হবে, কারণ জিঙ্ক 0 ছিল সেটা +2 স্টেটে যাবে। এই কার্বনটা যেটা নাকি আগে ডেল প্লাস ছিল সেটা এখন ডেল মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আম্পোলং হয়ে যাবে। এবং এইখানে এই যে কার্বন আয়নিক কার্বন তৈরি হলো, সে এই ইলেকট্রোফিলিক কার্বনকে অ্যাটাক করতে পারে এবং সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন পাবো, অর্থাৎ এই কম্পাউন্ডটা তৈরি হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে এস্টার গ্রুপটার কিন্তু কিছু হয়নি। কিটোন, অ্যালডিহাইড বা কিটোন আছে এখানে, ব্লু কালারের কম্পোনেন্টটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন, তার রিয়াকশন হয়েছে, এস্টারের কিন্তু কিছু নেই। তো আমরা এখানে এই জিঙ্ক অ্যালকক্সাইড ডেরিভেটিভটা পেলাম, যেটাকে ওয়ার্ক আপ করলে আমরা একটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড পাবো, হাইড্রক্সি এস্টার পাবো, কারণ এই কার্বনিলটা এস্টার, এর রেসপেক্টে এটা হলো আলফা কার্বন, এটা হলো বিটা কার্বন, তো এটা সেই জন্য আমরা এটাকে বিটা হাইড্রক্সি এস্টার বলি। যদি প্রয়োজন হয় তাহলে আলফা কার্বন থেকে আমরা হাইড্রোজেন এবং বিটা কার্বন থেকে ওইচকে এলিমিনেট করতে পারি এবং সেক্ষেত্রে আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার কম্পাউন্ডও এখান থেকে তৈরি করা যায়, এবং এস্টারের যেহেতু হাইড্রোলিসিস করা যায় তাহলে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিডও আমরা এখান থেকে তৈরি করতে পারি। রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া হয়েছে, অ্যাসিটোনের সাথে ইথাইল ব্রোমো, আলফা ব্রোমো অ্যাসিটেট, এটা ইথাইল এস্টার, ইথানলের এস্টার, সেই জন্য ইথাইল বলা হচ্ছে। আর অ্যাসিডটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের আলফা পজিশনে বা 2 নম্বর কার্বনে ব্রোমিন আছে, একটা ব্রোমিন আছে, সেই জন্য ওর নাম হচ্ছে আলফা ব্রোমো অ্যাসিটেট, ইথাইল আলফা ব্রোমো অ্যাসিটেট। বেঞ্জালডিহাইডের সাথে একবার রিয়াকশন করানো হয়েছে, একবার অ্যাসিডের সাথে রিয়াকশন করা হয়েছে, কন্ডিশন মোটামুটি একই রকম।
জিঙ্ক ইন বেঞ্জিন, তারপরে H3O+। তো দু জায়গাতেই আমরা বিটা হাইড্রোক্সি এস্টার পেয়েছি। দুটো ট্রিটমেন্ট ফার্দার অন্যরকম করা হয়েছে। এটাকে এস্টার হাইড্রোলিসিসে ফেলা হয়েছে, অ্যালকালি মিডিয়ামে হিট করা হয়েছে, এস্টার হাইড্রোলিসিস হয়েছে। এস্টার হাইড্রোলিসিস হয়ে কার্বক্সিলেট হবে। এই যে মেকানিজমটা, এটা তোমরা সেমিস্টার 4 পরের দিকে পড়বে। এটা মোস্ট লাইকলি এটা একটা BAC2 মেকানিজমের থ্রু দিয়ে যাবে। সেটা নিয়ে আমি এই মুহূর্তে বিরাট কিছু বলছি না, শুধু এইটুকু শুনে রাখো যে এই যে হাইড্রক্সাইডটা, এটা একটা গুড নিউক্লিওফাইল এবং সে এইখানে অ্যাটাক করলো, কার্বনিলে অ্যাটাক করলো, করার পর এটা খুলে গেল, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট হলো। কার্বন অক্সিজেন ডাবল বন্ড রিফর্ম করতে পারে, তার কারণ এই কার্বনের উপরে কিন্তু পোটেনশিয়ালি লিভিং গ্রুপ আছে, OH তো আছেই, OIT-ও আছে। এ ফিরে এলো, এবারে C ডাবল বন্ডেরও রিফর্ম হলো, তাহলে একটা লিভিং গ্রুপকে বেরোতে হবে। যদি OH মাইনাস বেরোয়, তাহলে রিয়াকশন যেখান থেকে এসেছিল সেখানে ফেরত চলে গেল, অর্থাৎ এস্টার এবং হাইড্রক্সাইড ফেরত পেয়ে গেলাম। আর যদি তা না হয়, যদি ইথক্সাইডটা বেরোয়, তাহলে কিন্তু আমরা পাবো C ডাবল বন্ডেডও OH এবং মিডিয়ামে বেরিয়ে আসবে ইথক্সাইড, OIT মাইনাস। OIT মাইনাস স্ট্রং বেস, আর এই কার্বক্সিলিক অ্যাসিডটা স্ট্রং অ্যাসিড, তো সঙ্গে সঙ্গে সেখানে একটা অ্যাসিড বেস রিয়াকশন হবে এবং ইথানল লিবারেট করবে, আর করেসপন্ডিং কার্বক্সিলেটটা হবে। এই যে ইরিভার্সিবল অ্যাসিড বেস রিয়াকশন, এটাই কিন্তু এস্টার হাইড্রোলিসিসকে সামনের দিকে টেনে নিয়ে যেতে সাহায্য করে, ওইটি ড্রাইভিং ফোর্স। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় তো সেটা নয়, আমি তোমাকে জাস্ট ওভারভিউটা দিলাম যে কি হবে এখানে। তার মানে তুমি অ্যালকালি দিলে এখানে হাইড্রোলিসিস হয়ে একটা কার্বক্সিলেট পাবে, তার মধ্যে যদি H3O+ দাও, তাহলে তুমি একটা বিটা হাইড্রক্সি অ্যাসিড পাবে। তুমি এখান থেকে প্রয়োজন মতো এলিমিনেট করে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিডও বানাতে পারো। নেক্সট আপ হচ্ছে বেঞ্জালডিহাইডের সঙ্গে রিয়াকশনটা, সেখানেও আমরা একটা বিটা হাইড্রক্সি অ্যাসিড পেয়েছি। এবার কিন্তু বিটা হাইড্রক্সি এস্টার পেয়েছি। এবার আমরা এখানে এস্টার হাইড্রোলিসিস করছি না, আমরা এখানে এলিমিনেশন রিয়াকশনের দিকে যাওয়ার চেষ্টা করছি। এর পটাশিয়াম হাইড্রোজেন সালফেট দিয়ে এইখানে H আর এইখান থেকে OH কে বার করা হচ্ছে এবং আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার তৈরি করা হচ্ছে। এটা অবভিয়াসলি ইথাইল সিনামেট। সিনামিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে PH CH ডাবল বন্ড CH CO2H এবং ট্রান্স জিওমেট্রি হবে, অর্থাৎ CO2H আর PH এই দুটো ট্রান্স পজিশনে থাকবে, তার ইথাইল এস্টার। কাজে আমরা এটাকে বলছি আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার ইথাইল সিনামেট তৈরি করা। তো রিফর্মেটস কি মেকানিজম কিরকম? মেকানিজম দু রকম মেকানিজম দেওয়া যায়। একটা যেটা তোমাকে আমি বললাম যে জিঙ্কের অক্সিডেটিভ ইনসারশন হলো, কারণ জিঙ্ক 0 ছিল, জিঙ্ক যদি এখানে ঢোকে তাহলে এটা জিঙ্কটা +2 হয়েছে। এই যে ফর্মটা, এটাকে আমরা বলে থাকি সি জিঙ্ক এনলেট। এনলেট কেন বলছি? তার কারণ এখানে মাইনাস চার্জ আছে বলে ধরে নেওয়া হয়। তাহলে এটা যেহেতু কার্বনের উপর জিঙ্কটা আছে, তাই এটাকে বলছি সি জিঙ্ক এনলেট। হাউএভার দিস ক্যান এক্সিস্ট ইন ইকুইলিব্রিয়াম উইথ অ্যানাদার ফর্ম হুইচ ইজ নোন অ্যাজ দি ও জিঙ্ক এনলেট। খেয়াল করো, এটা কিন্তু রেজোনেন্স নয়, এটা জাস্ট ইকুইলিব্রিয়াম। ঠিক যেরকম তুমি আলফা পজিশন থেকে প্রোটন সরিয়ে অক্সিজেনের মাথায়, কার্বনিল অক্সিজেনের মাথায় প্রোটন দাও এবং কার্বন অক্সিজেন ডাবল বন্ডকে ভেঙে কার্বনিল কার্বন আর আলফা কার্বনের মাঝখানে ডাবল বন্ড তৈরি করে এনল তৈরি করো, এখানে ঠিক তেমনই অ্যাজ ইফ তুমি জেডেনবিআর এই ফ্র্যাগমেন্টটাকে তুমি রিপ্লেস করছো ফ্রম আলফা কার্বন টু দ্য কার্বনিল কার্বন, এবং এই জিনিসটাকে তুমি বলবে ও জিঙ্ক এনলেট, কারণ এটাও এনলেট। দেখো, খেয়াল করে দেখো, এটাও এনলেট। অক্সিজেনের মাথায় যদি নেগেটিভ চার্জ ধরো, ও জিঙ্ক কেন? কারণ জিঙ্কটা অক্সিজেনের উপরে আছে। এবার এই ও জিঙ্ক এনলেট সরাসরি জিঙ্ক এবং আলফা ব্রোমো এস্টার থেকে তৈরি হতে পারে যেভাবে দেখানো হয়েছে, অথবা এই অক্সিডেটিভ ইনসারশনের মাধ্যমে প্রথমে সি জিঙ্ক এনলেট হলো, সেটা ও জিঙ্ক এনলেটের সাথে ইকুইলিব্রিয়ামে আছে, সেটাও হতে পারে। সব রকমই পসিবল। অ্যাডিশন রিয়াকশনটা কিভাবে হবে? সেটা হবে একটা 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে, যেখানে এই জিঙ্কটা নিজের আরেকটা রোল প্লে করবে, কার্বনিলের সাথে কোঅর্ডিনেট করে নিজের একটা লুইস অ্যাসিডিটি দেখাবে, এবং যার ফলে এই অক্সিজেনের উপরে ইলেকট্রন ডেফিসিয়েন্সি বেড়ে যাবে, ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি বেড়ে যাবে, এবং এই কার্বনটা হাইলি ইলেকট্রোফিলিক হয়ে পড়বে, এবং এই এনলেটটা তখন ডেলিভার করবে তোমার এই ডাবল বন্ডের থেকে ইলেকট্রন পেয়ার বেরিয়ে এসে এই জায়গাটাতে অ্যাডিশন হয়ে যাবে, অক্সিজেনের সঙ্গে জিঙ্কের বন্ড এস্টাবলিশড হবে, আমরা জিঙ্ক হাইড্রোক্সাইড পাবো, এবং এইদিকে কার্বনিল তৈরি হবে। ঠিক এরকম হবে, এবং এর মধ্যে H3O+ দিলে অক্সিজেন জিঙ্ক বন্ড ভেঙে যাবে, ভেঙে গিয়ে বিটা হাইড্রক্সি এস্টার তৈরি হবে। তো এই হচ্ছে রেফর্মেটসকির মেকানিজম। রেফর্মেটসকির জন্য যে আমার এস্টারটা দরকার, সেটা আমি পাবো কোথেকে? আলফা ব্রোমো এস্টারটা পাবো কোথেকে? আলফা ব্রোমো এস্টার, এটা ভাবা যেতে পারে আলফা ব্রোমো অ্যাসিড থেকে এসছে, আলফা ব্রোমো অ্যাসিড বা আলফা ব্রোমো অ্যাসিড ব্রোমাইড থেকে এসছে। আলফা ব্রোমো অ্যাসিড বা অ্যাসিড ব্রোমাইড তৈরি করার সব থেকে ভালো টেকনিক হচ্ছে HVZ রিয়াকশন। এটা 3 জনের নামে, হেল, ভোলার্ড, জেলেনস্কি, এই 3 জনের নামে এই রিয়াকশনটা। এবং এটাতে যেটা করে সেটা হলো কার্বক্সিলিক অ্যাসিড নেয়, যার আলফা হাইড্রোজেন আছে, তার সঙ্গে রেড ফসফরাস ব্রোমিন দিয়ে হিট করে। যদি ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ রেড ফসফরাস দেওয়া হয়, অর্থাৎ স্টয়চিওমেট্রিক অ্যামাউন্ট অফ রেড ফসফরাস দেওয়া হয়,
তাহলে এই জায়গাতে তোমার আলফা ব্রোমো এবং এক আলফা ব্রোমো তৈরি হয়, তো আলফা পজিশনে ব্রোমিন ঢোকে, আবার কার্বক্সিলিক অ্যাসিডের এই ওইচটাও নকড আউট হয়ে গিয়ে ব্রোমিন ঢুকে যায়, অর্থাৎ আলফা ব্রোমো অ্যাসিড ব্রোমাইড তৈরি করে। অবভিয়াসলি এই জায়গাতে দুটো ইলেকট্রোফিলিক সাইট আছে, এইটা এবং এইটা। এটা মাছ মোর ইলেকট্রোফিলিক, কারণ কার্বনিল, এবং এর মধ্যে যদি ইথানল দেওয়া হয় তাহলে এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশনের মাধ্যমে এইচবিআর বেরিয়ে গিয়ে এখানটায় এস্টারিফিকেশন হয়ে যায়। এছাড়া আরও অন্যরকমভাবে তৈরি করা যায় এইচভিসিড যদি তুমি না করতে চাও, কারণ ফসফরাস নিয়ে রিয়াকশন করাটা টাফ, ইটস টাফ বিকজ হ্যান্ডেল করাটা একটু মুশকিল আছে। স্ট্যান্ডার্ড টেকনিক হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে তার সাথে ব্রোমিন, পিরিডিন, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে ট্রিট করো, তাহলে তোমার এনলের থ্রু দিয়ে আলফা পজিশনে ব্রোমিন ঢুকবে। এর মেকানিজমগুলো নিয়ে আমি এর মধ্যে ডিটেলে যাচ্ছি না, কারণ আমার আজকের আলোচনার বিষয় এটা নয়। তুমি আলফা ব্রোমো অ্যাসিড পেলে এবং আলফা ব্রোমো অ্যাসিডকে তারপরে যদি এক্সেস অ্যালকোহল দিয়ে ফিশার এস্টারিফিকেশন করে দাও, যেটা আমরা ওই থার্মোডাইনামিক্স এবং কাইনেটিক্স পড়ার সময় দেখেছিলাম যে ইকুইলিব্রিয়ামকে এদিক ওদিক করার সময় এস্টারিফিকেশন, এস্টার হাইড্রোলিসিস সম্বন্ধে পড়েছিলাম যে ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ মিনারেল অ্যাসিড এবং এক্সেস অ্যালকোহল যদি দাও তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে এস্টার তৈরি হবে। তো এখানেও ঠিক তাই হচ্ছে। তা এগুলো তো হলো, বুঝলাম। এবার প্রশ্ন হচ্ছে যে এর ম্যাগনেসিয়ামকে রিপ্লেস করতে পারে না কেন বা ইত্যাদি, এবং সেটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ ওটা বারবার পরীক্ষাতে জিজ্ঞাসা করে যে রেফরমেটস কি রিয়াকশন কি ম্যাগনেসিয়াম দিয়ে করা যাবে। সেখানে আমরা যাব, তার আগে আমি ছোট্ট করে একটা দুটো কথা একটুখানি বলে নিই। রেফরমেটস কি রিয়াকশনের যে রিয়েজেন্টটা না, এই আলফা ব্রোমো এস্টার থেকে ডিরাইভড যে সি জিঙ্কেনলেট আর ও জিঙ্কেনলেট, এই নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলেছে, এবং অ্যাকচুয়ালি দেখা গেছে যে এটা দু রকম ফর্মেই থাকতে পারে ডিপেন্ডিং আপন সলভেন্ট পোলারিটি বা ইত্যাদি। যখন তুমি পোলার সলভেন্টে নিচ্ছ তখন সি জিঙ্কেনলেট ফর্মটা বেশি থাকে। হাউএভার এটাও জানা যায় যে যখন রিয়াকশনটা করে কার্বনিল কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে, যেটা আমরা এখানে দেখিয়েছি, তখন ওই জিঙ্ক এনলেটটাই রিয়াকশন করে। এখানে দুটো ছবি দেওয়া হয়েছে, একটা হলো ইথাইল এস্টার আর একটা হলো টার্শিয়ারি বিউটাইল অ্যালকোহলের এস্টারের ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টিএইচএফ সলভেন্ট মলিকিউলগুলো জিঙ্কের সাথে কোঅর্ডিনেট করে বসে আছে। এটা তোমাকে জাস্ট দেখানোর জন্য যে এই সি জিঙ্ক এনলেট ফর্ম, এটা অবভিয়াসলি সি জিঙ্ক এনলেট ফর্ম, কারণ বুঝতেই পারছো কার্বন, আলফা কার্বনের সঙ্গে জিঙ্কটা লেগে রয়েছে, তাহলে এটা সি জিঙ্ক এনলেট ফর্ম। এগুলোর ক্রিস্টালাইন স্টেটে এগুলোকে আইসোলেট করা গেছে, কিন্তু এগুলো কি তোমার এই লেভেলের জন্য ইম্পর্টেন্ট নয়? না, সেটার জন্য ইম্পর্টেন্ট নয়। কিন্তু তোমাকে আমি দেখাতে চেয়েছিলাম যে সলিড স্টেটে এগুলো স্ট্রাকচার কিন্তু ভেরি ভেরি ওয়েল এস্টাবলিশড, এবং সেগুলো সমস্ত যা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সি জিঙ্ক এনলেট ফর্ম, ও জিঙ্ক এনলেট কিন্তু এরা নয়। এবং এই সি জিঙ্ক এনলেট ফর্মগুলো থাকলেও রিয়াকশনটা যখন হয় তখন কিন্তু তারা ও জিঙ্ক এনলেট ফর্মের থ্রু দিয়েই রিয়াকশন করে, এবং এখানে সলভেন্ট মলিকিউলরা থাকে। এই ক্রিস্টালাইন যে পার্টটা পাওয়া গেছে তার মধ্যে দেখা যাচ্ছে যে জিঙ্কের সাথে সলভেন্ট মলিকিউলরা কোঅর্ডিনেট করে রয়েছে। সো বিগ কোশ্চেন ইজ যে অর্গানো ম্যাগনেসিয়ামরা কেন রেফরমেটস কি রিয়াকশনকে রিপ্লেস করতে পারলো না? অন্যান্য অর্গানো জিঙ্কের রিয়াকশনকে তারা রিপ্লেস করে দিল, কিন্তু এখানে গ্রিগনার রিএজেন্ট ব্যবহার করা গেল না। কেন গেল না? তার কারণ হচ্ছে আমরা যদি ইলেকট্রোনেগেটিভিটিটা দেখি তাহলে দেখবো যে জিঙ্ক স্লাইটলি মোর ইলেকট্রোনেগেটিভ দেন ম্যাগনেসিয়াম, হুইচ মিনস যে যখন কার্বনের সঙ্গে জিঙ্কের বন্ড হবে সেই বন্ডটা লেস পোলার হবে এবং আয়নিক ক্যারেক্টার কম থাকবে। জিঙ্ক কম্পাউন্ডটা লেস রিয়াক্টিভ হবে, ম্যাগনেসিয়াম কম্পাউন্ডটা আরও বেশি অ্যাগ্রেসিভ, আরও বেশি রিয়াক্টিভ হবে। এইবার তুমি চিন্তা করো, তুমি যে তোমার যে দুটো প্রধান কম্পোনেন্ট রিয়াকশনের, একটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড আর একটা হচ্ছে আলফা ব্রোমো এস্টার। এস্টারের সাথে কিন্তু গ্রিগনার রিএজেন্টের খুবই ভালো রিয়াকশন হয়। সেখানে প্রথমে একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট তৈরি হয়, সেই টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট সেকেন্ড একটা মলিকিউল গ্রিগনার রিএজেন্টকে অ্যাডপ্ট করে, অ্যাডিশন হয়, এবং সেখান থেকে ফাইনালি আমরা একটা টার্শিয়ারি অ্যালকোহল পাই। তাহলে এখানে ঠিক সেই ঘটনাটাই কিন্তু ঘটে যাবে, অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়ে যাবে। তুমি যদি এই আলফা হ্যালো এস্টারের মধ্যে ম্যাগনেসিয়াম দাও তাহলে করেসপন্ডিং গ্রিগনারটা তৈরি হবে হয়তো, কিন্তু তৈরি হওয়ার পরে আরেক ইকুইভ্যালেন্ট আনরিয়াক্টেড যে ব্রোমো এস্টারটা আছে তার উপরে গিয়ে সে রিয়াকশন করে ফেলবে, এরকম কিছু একটা হয়ে যেতে পারে, অর্থাৎ সেলফ কন্ডেনসেশন হয়ে যাবে। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হচ্ছে গ্রিগনার রিএজেন্টের হায়ার রিয়াক্টিভিটি। জিঙ্কের ক্ষেত্রে ওয়ার্কআউট করছে কেন? জিঙ্কের ক্ষেত্রে ওয়ার্কআউট করছে তার কারণ হচ্ছে জিঙ্ক এস্টারের সঙ্গে রিয়াকশন করে না। এস্টারের সঙ্গে যে রিয়াকশন করে না সেটা তো দেখাই যাচ্ছে। অর্গানো জিঙ্ক তুমি যখন রেফরমেটস রিয়াকশনে বানাচ্ছ
তখন সে তো এস্টারের সঙ্গে রিয়াকশন করছে না, সে তো দিব্যি এই তো তার ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়েছে, সেখানে তো এস্টার গ্রুপ রয়েছে, দিব্যি এস্টার গ্রুপটা রয়েছে, কই রিয়াকশন তো হয়নি। কেন হয়নি? তার কারণ অর্গানিক জিঙ্ক লেস রিয়াক্টিভ। অর্গানো ম্যাগনেসিয়াম দিলে কি হতো? সব নষ্ট হয়ে যেত। এটা বারবার পরীক্ষায় এসেছে, বারংবার পরীক্ষায় আসে, অতএব এইটা ভালো করে দেখে রাখবে। ঠিক যেরকম ওই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডের মধ্যে R2CuLi দিলে কি হয়, RMGS দিলে কি হয়, RLi দিলে কি হয়, এটা যেরকম বারবার জিজ্ঞাসা করে, ঠিক তেমনই এইটাও বারবার জিজ্ঞাসা করে যে রেফরম্যাটস্কি রিয়াকশনে জিঙ্কের বদলে ম্যাগনেসিয়াম ব্যবহার করলে কি হয়। তার সঙ্গে আরেকটা লেজুর হিসেবে আরেকটা কোশ্চেনও আসতে পারে, সেটা হচ্ছে আলফা ব্রোমো এস্টার যেরকম হয় আলফা ব্রোমো কিটোনও তৈরি করা যায়, সেটাও তুমি এই সেমিস্টারে পড়বে, হ্যালোজিনেশন আলফা টু কার্বন। তো যদি সেইটা ইউজ করি তাহলে তো আমার আলটিমেটলি বিটা হাইড্রক্সি এস্টার না হয়ে আমরা তো তাহলে বিটা হাইড্রক্সি কিটোন পেতাম, হুইচ ইজ অ্যালডল, এবং অ্যালডল প্রোডাক্ট তো খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা কি করা যাবে? অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে যে না, সাকসেসফুলি করা যায় না। তার কারণ আমরা এটা জানি যে এস্টার এবং কিটোনের মধ্যে এস্টারের এই ধরনের একটা ক্রস কনজুগেশন আছে। এই ক্রস কনজুগেশন থাকার জন্য এই মানে ক্রস কনজুগেশন নয়, এটা কনজুগেশন, এই যে কনজুগেশনটা আছে, এই কনজুগেশন থাকার জন্য এই কার্বনিলের ইলেকট্রোফিলিসিটি অনেক কমে যায়। এই কার্বনটার অর্থাৎ কিটোনের যে কার্বনিল কার্বন, তার ইলেকট্রোফিলিসিটি কিন্তু এস্টার কার্বনিলের থেকে অনেক বেশি, কারণ এখানে যা আছে সেটা হচ্ছে একটা ইন্ডাকটিভ এফেক্ট, প্লাস আই এফেক্ট, হাইপার কনজুগেশন, এইসব সামান্য কিছু, কিন্তু এই ধরনের কোনো লোন পেয়ার দিয়ে কনজুগেশন ওখানে নেই। তার ফলে কিটোনের ইলেকট্রোফিলিসিটি এস্টারের ইলেকট্রোফিলিসিটির থেকে অনেক বেশি। অর্গানোজিঙ্করা এস্টারকে টলারেট করে নেয়, কারণ এস্টার লেস রিয়াক্টিভ। অর্গানোজিঙ্করা কিন্তু কিটোনকে টলারেট করতে পারে না, কারণ আমি একটু আগেই তোমাকে বলেছি যে অর্গানোম্যাগনেসিয়ামদের অ্যাডভেন্টের আগে, তারা যখন আবিষ্কার হলো তার আগে কিটোন অ্যালডিহাইডের সঙ্গে অর্গানোজিঙ্কের রিয়াকশন করে নানা রকমের অ্যালকোহল বানানো হতো, তাহলে কিটোন তো অবভিয়াসলি হাইলি রিয়াক্টিভ হবে। এবং এখানে খেয়াল করে দেখো, এটা নর্মাল কিটোনের থেকেও বেশি রিয়াক্টিভ, বিকজ এখানে একটা CH2Br গ্রুপ আছে। CH2Br কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস আই এফেক্ট শো করে, তাহলে এর ইলেকট্রোফিলিসিটি নর্মাল কিটোন অ্যাসিটোনের থেকে একটু বেশি হবে, এবং তার ফলে যখনই তুমি এখানে জিঙ্ক ঢোকাবে, আনরিয়াক্টেড যে আলফা ব্রোমো কিটোন আছে তার সাথে সেলফ কন্ডেনসেশন হয়ে যাবে। অর্থাৎ এখানে যে প্রবলেমটা হচ্ছিল, এখানে সমস্যা ছিল যে অর্গানোমেটালিকটা মোর বেশি রিয়াক্টিভ হয়ে যাচ্ছে যদি আমি জিঙ্কের বদলে ম্যাগনেসিয়াম ইউজ করি, আর এখানে সাবস্ট্রেটটা মোর রিয়াক্টিভ হয়ে যাচ্ছে। সাবস্ট্রেট বলতে আমি বোঝাতে চাইছি যেখান থেকে আমি আমার ইনলেটটা বানাতে চাইছি, অর্থাৎ জিঙ্ক ইউজ করছি, অর্গানো জিঙ্ক তৈরি হচ্ছে, কিন্তু সেই অর্গানো জিঙ্ক ওরই মধ্যে থাকা কিটো গ্রুপের সঙ্গে ফার্দার রিয়াকশন করে ফেলছে আনরিয়াক্টেড কম্পাউন্ডেড কিটো গ্রুপের সঙ্গে। এটা ডিজায়ারেবল আউটকাম নয়, সেই জন্য এই দুটোর কোনোটাই করা যায় না। ম্যাগনেসিয়ামও ইউজ করা যায় না, জিঙ্কও ব্যবহার করা, জিঙ্কের সঙ্গে আমরা আলফা ব্রোমো কিটোন ব্যবহার করতে পারি না। আলফা ব্রোমো অ্যালডিহাইড তো অবশ্যই ব্যবহার করা যাবে না, কারণ সেটা আরো বেশি ইলেকট্রোফিলিক। ফাইনালি আমরা যেটা বলবো সেটা হচ্ছে এর ডিহাইড্রেশন। এই জায়গাটাতে আবার ক্রস কনজুগেশন একটা কনসেপ্ট আসবে। যখন আমরা কোনো একটা বিটা হাইড্রক্সি কার্বনিলকে ডিহাইড্রেট করি, নর্মালি আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডটা তৈরি হয়। তার কারণ হচ্ছে এইখানে যেমন ধরো এই ডাবল বন্ড পড়েছে আলফা এবং বিটার মধ্যে, এটা এই কার্বনিলের সঙ্গে কনজুগেটেড অবস্থায় থাকে, তুমি এই জায়গাতে এরকম রেজোন্যান্স স্ট্রাকচার রাখতে পারো। কিন্তু যদি বাই এনি চান্স তুমি এলিমিনেশনটা গামা এবং বিটার কার্বনের মধ্যে করো, তাহলে এই কার্বনটা যেহেতু স্যাচুরেটেড হয়ে গেছে, তাহলে এই ডাবল বন্ড আর এই কার্বনিল এদের মধ্যে কোনো কনজুগেশন থাকে না। তো এই কনজুগেশন থাকাটা দরকার, কারণ কনজুগেশন মিন স্টেবিলিটি। সেই জন্য কিটো বা অ্যালডিহাইডের ক্ষেত্রে যখন আমরা বিটা হাইড্রক্সি কিটোন বা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড অর্থাৎ অ্যালডল টাইপ কম্পাউন্ডকে যখন ডিহাইড্রেট করি, তখন আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডই তৈরি হয়। এবং ইনফ্যাক্ট আমরা এটা আগেও দেখেছি, যেমন মনে করে দেখো বার্চ রিডাকশন করা হয়েছিল অ্যানিসোলে, সেখান থেকে যে এনোলিথারটা পাওয়া গেছিল সেটাকে হাইড্রোলাইসিস করা হয়েছিল। হাইড্রোলাইসিস করলে তুমি একটা বিটা গামা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড পাচ্ছ, সেটাকে অ্যাসিডের মধ্যে ফেলে রেখে দিলেই আস্তে আস্তে ওই বিটা গামা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডটা মাইগ্রেট, ডাবল বন্ডটা মাইগ্রেট করে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড হয়ে যায়, একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়, যেটাতে কনজুগেটেড আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডটা ডমিনেট করে। এর ক্ষেত্রে কিন্তু এস্টারের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে ওই যেটা যে কনজুগেশনের জন্য ওর ইলেকট্রোফিলিসিটি কম, সেই একই কনজুগেশন এখানে ক্রস কনজুগেশনের রোল প্লে করে। তুমি যদি এই ডাবল বন্ডটাকে কনজুগেট করো এখানে, তাহলে তুমি এরকম ভাবে টানতেই পারো, তাহলে তুমি এই ক্যানোনিকালটা পাবে, এবং এটা স্টেবিলাইজিং ফিচার হওয়া উচিত। আনফর্চুনেটলি
তোমার এই যে ওইটি গ্রুপটা রয়েছে, ওইটি বা ওয়ার যাই থাকুক, তার যে লোন পেয়ার আছে সেটাও কিন্তু এই একই কার্বনিলের সঙ্গে কনজুগেটেড, এবং এই দুটো কনজুগেশন অর্থাৎ এই কনজুগেশনটা আর এই কনজুগেশনটা এই দুটো কিন্তু একসাথে হতে পারে না, অতএব এরা ক্রস কনজুগেটেড সিস্টেম, এবং আমরা জানি ক্রস কনজুগেশন থাকলে নর্মাল কনজুগেশনের থেকে সেটার এফেক্টিভিটি কমে যায়। অর্থাৎ এই যে আলফা এবং বিটার মধ্যে ডিহাইড্রেশন হওয়ার যে থার্মোডাইনামিক ড্রাইভিং ফোর্স যেটা কাজ করা উচিত কিটোন এবং অ্যালডিহাইডের জন্য, যেটা নর্মালি কাজ করে থাকে, সেটা কিন্তু এস্টারের জন্য নর্মালি কাজ করে না। এস্টারের জন্য এটা কাজ করে না, এবং সেক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছুটা কম্পাউন্ড আমার আলফা বিটার বদলে বিটা গামা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড হয়ে বসে আছে, এবং সেটা তো বেসিক্যালি নষ্ট হলো। যেমন ধরো এই কম্পাউন্ডটার জন্য এই বিটা হাইড্রক্সি এস্টার থেকে আমরা 60% মতো পাচ্ছি আলফা বিটা, যেটা আমরা চেয়েছি, আর বাকিটা পাচ্ছি বিটা গামা। তো এটাকে আমি এনশিওর করতে চাই যাতে ওটা পুরোটাই আলফা বিটা হয়, বা বেশিরভাগটাই আলফা বিটা হয়, আমাদের নষ্টটা যাতে কম হয়। তাহলে এই যে ওইচটা আছে, এই ওইচটাকে একটুখানি বেটার লিভিং গ্রুপে কনভার্ট করে। সেটা করে হচ্ছে ফার্স্টে এটাকে অ্যাসিটাইলেট করে, অ্যাসিটাইল ক্লোরাইড দেয়, সেখানে পিরিডিন এবং ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ এনএন ডাইমিথাইল অ্যামিনোপিরিডিন দেওয়া থাকে। এখানে পিরিডিনের কাজ হচ্ছে বেসিক্যালি এই সিএলটাকে খাওয়া, আর ক্যাটালিটিক ডিম একটা নিউক্লিওফিলিক ক্যাটালিস্টের কাজ করে। কিভাবে করে তার মধ্যে এখন যাওয়ার দরকার নেই, তুমি জাস্ট এইভাবে ভাবো যে এ এখানে গিয়ে অ্যাটাক করলো, এটা খুললো, পুশব্যাক করলো। বেস্ট লিভিং গ্রুপ এই কার্বনের উপরে আছে ক্লোরাইড, কারণ ক্লোরাইড হচ্ছে উইকেস্ট, মানে ভেরি ভেরি উইক বেস, অ্যাটলিস্ট এখানে যারা রয়েছে তাদের মধ্যে। তাহলে ক্লোরাইড বেরিয়ে যাবে, এবং এখানটায় তুমি তখন পেয়ে যাবে OCOCl, এখান থেকে প্রোটন বেরিয়ে যাবে, যে প্রোটনটা অবভিয়াসলি পিরিডিন খেয়ে নেবে। তো এটা হলোটা কি, যেটা হলো সেটা হচ্ছে যে OH এর বদলে OCOMe হয়ে গেল। দেখো OH যদি বেরোয়, তুমি যদি অ্যাসিড দিয়ে বের করো তাহলে OH মানে OH2+ হয়ে বেরোবে, আর এখানে বেরোবে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড হিসাবে। তো এর ফলে যেটা হলো সেটাতে তুমি এই অক্সিজেনটার উপরে একটা CO গ্রুপ লাগিয়ে দিয়েছো, তার মানে এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট কাজ করছে। এই হাইড্রোজেনটার এফেক্টিভলি অ্যাসিডিটিটা বেড়ে গেছে কম্পেয়ার টু এই জায়গাটা। এইখানে যা ছিল তার তুলনায় এর অ্যাসিডিটি অনেক বেড়ে গেছে, কারণ এই OH এর যা মাইনাস আই এফেক্ট তার তুলনায় কিন্তু OCOMe মাইনাস আই এফেক্ট অনেক বেশি। এবার যদি তুমি প্রেফারেন্সিয়ালি আলফা পজিশনের হাইড্রোজেনের অ্যাসিডিটি বাড়াও এবং গামা পজিশনের হাইড্রোজেনের অ্যাসিডিটি যদি খুব চেঞ্জ না হয়, কেন আলফা পজিশনটা বেশি অ্যাক্টিভেটেড হচ্ছে কেন, তার কারণ তার পাশে যে কার্বনিলটা আছে ওটা অলরেডি বেশি অ্যাসিডিক ছিল, তার পাশে তুমি আর একটা OCOMe গ্রুপ বসিয়েছো, তাহলে এই পজিশনের অ্যাসিডিটি অনেকটা বেড়েছে। এখানে OCOMe হওয়ার জন্য এই পজিশনের অ্যাসিডিটিও বেড়েছে, কিন্তু অতটা পারে। তাহলে এই যে এনহ্যান্স অ্যাসিডিটির জন্য এবার কিন্তু আর আমাদের কোনো সমস্যা হবে না, এবং আমরা আলফা পজিশন থেকেই প্রোটনটা খেতে পারবো, মানে আমরা না, বেসটা আলফা পজিশন থেকেই প্রোটনটা খেতে পারবে, এবং আলফা এবং বিটার মধ্যে ডাবল বন্ড তৈরি হবে। রিফর্মার্সকি রিয়াকশন থেকে দুটো কোশ্চেন ভালো করে রেডি করে রাখবে। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম কেন ব্যবহার করা যায় না, এবং তৎসহ আলফা ব্রোমো কিটোন কেন ব্যবহার করা যায় না, এবং তোমাকে যদি বলে যে একটা বিটা হাইড্রক্সি এস্টার দিয়ে বললাম যে এটা রিফর্মার্সকি রিয়াকশন দিয়ে কি করে বানানো যায়, তো তুমি যদি উল্টো দিকে রেট্রোসিনথেটিক অ্যানালিসিস করো তাহলে তুমি দেখতে পাবে যে এই ব্যাপারটা সোজা, অত্যন্ত সোজা, কিছুই নেই এটার মধ্যে। তোমাকে বললো এই কম্পাউন্ডটা বানাও, তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার ওই HOCC কি করবে, এখানটা H ধরে নেবে, HOCC এখানে ফেলে দাও, দেখো বেঞ্জেল ডিহাইড বেরিয়ে এলো, এই দিকটা বেঞ্জেল ডিহাইড, এর মাথায় মাইনাস দিয়ে দাও, তার মানে এই জায়গাটাতে মাইনাস, আর তার সাথে কে ছিল ZnBr, তার মানে এখানে ছিল ZnBr, ওই ZnBr এর Znটা বাদ দিয়ে দাও, তাহলে এখানটায় ছিল ব্রোমিন। আবার এটার জন্য একবার করে দিই, HOCC ফেরত দিলাম, অ্যাসিটন বেরিয়ে এলো, অ্যাসিটন এখানে ফেরত দিলাম, এটা মনে মনে করছি অবভিয়াসলি, তীর চিহ্ন খাতায় দেবো না, বোঝানোর জন্য বলছি। তাহলে এখানে মাথায় মাইনাস চলে গেল, মাইনাস দিয়ে চলে গেল, তাহলে এখানে কে ছিল ZnBr, ZnBr তো আগে ছিল না, Zn তো পরে এসছে, তার মানে এখানে কে ছিল ব্রোমিন ছিল। কাজে এটা ব্যাক ক্যালকুলেট করা খুব সোজা। আর যদি আলফা বিটা আনস্যাচুরেটেড অবস্থায় দেয় তাহলে তুমি বিটা পজিশনে একটা OH অ্যাড করে নেবে, এখানে ডাবল বন্ডটাকে তুলে দেবে, আর এই জায়গাতে একটা হাইড্রোজেন অ্যাড করে দেবে, তারপরে আবার সেই HOCC করতে থাকবে। ব্যাপারটা অত্যন্ত সোজা, এবং সেই জন্য এই HOCC ডিসকানেকশনটা কিন্তু হাইলি ইমপ্রেসিভ। ওকে, এবার ফাইনালি আমাদের অর্গানোমেটালিকের লাস্ট রিয়াকশন, সেটা এডমন্ড ব্লেইস বলে একজন ফরাসি ভদ্রলোকের করা, যিনি গ্রিগনার্ডের কন্টেম্পোরারি, এবং তার এই রিয়াকশনটাতে তিনি যেহেতু জিঙ্ক অনেক আগে এসছে, জিঙ্কটা নিয়ে কাজ কিন্তু লোকে করে যাচ্ছিল,
এবং সেখানে তিনি দেখিয়েছিলেন যে আলফা ব্রোমো এস্টারের সাথে রেফরম্যাটসকিতে যেটা হয় সেটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশন করা হয়, অর্থাৎ কিটো বা অ্যালডিহাইড। তিনি রিয়াকশন করেছিলেন সায়ানাইডের। সায়ানাইডের কার্বনের অক্সিডেশন স্টেট আমরা জানি ওটা এস্টারের সঙ্গে সমান। এবার এস্টারের সাথে আলফা ব্রোমো এস্টার থেকে যে জিঙ্ক এনলেটটা ডিরাইভ করা হয় সেটা এস্টারকে রিয়াকশন করে না, কিন্তু সায়ানাইডের সাথে রিয়াকশন করে, কারণ সায়ানাইডের একটা কার্বনের উপরে 3 খানা নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়ে আছে। এই কার্বনটা sp হাইব্রিডাইজ, এর এস ক্যারেক্টার অনেক বেশি, ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি এবং লিনিয়ার শেপ, তার ফলে ওর ইলেকট্রোফিলিসিটি অনেক বেশি। তাহলে ও এখানে রিয়াকশন করবে এবং এখানে অবভিয়াসলি ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে যে ওই ও জিঙ্ক এনলেটটা তৈরি হবে, নাইট্রোজেনের সাথে জিঙ্কের কোঅর্ডিনেশন হয়ে একটা একটা সর্ট অফ লুইস অ্যাসিড বেস অ্যাটাক তৈরি হবে, যাতে জিঙ্ক লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে এবং এই কার্বনকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে ডাবল বন্ড শিফট করে এখানে চলে যাবে এবং আমরা এখানে একটা জিঙ্কের এস্টার পাবো প্লাস ইমিন পাবো। এই জায়গাটাকে আমরা ইমিন বলি। এই জিনিসটা এখানে যদি জেডএনবিআর এর জায়গায় এইচ থাকতো তাহলে আমরা ওটাকে ইমিন বলতাম, বা যদি আর থাকতো তাহলে আমরা ইমিন বলতাম। তাহলে আমরা এখানে পেলাম একটা জিঙ্ক ইমিনো এস্টার। এটাকে দুভাবে ওয়ার্কআপ করা যায়। যদি তুমি এটাকে HCl দিয়ে ওয়ার্কআপ করো তাহলে প্রথমত এটা তো ভাঙবেই, এখানটা NH হবে এবং এই NHটা আমরা জানি ইমিন সার্ভাইভ করে না, ইমিন হাইড্রোলিসিস হয়ে যাবে, হাইড্রোলিসিস হয়ে গিয়ে সি ডাবল বন্ডেড হয়ে যাবে, যেখানে এই অক্সিজেনটা ওয়াটার থেকে এসছে। তার মানে আমরা পাবো একটা বিটা কিটো এস্টার। যদিও বিটা কিটো এস্টার তৈরি করার টেকনিক হিসেবে এটা খুব জনপ্রিয় নয়, কারণ প্লেজেন্ট রয়েছে, প্লেজেন্ট কন্ডেনসেশন করলেই বিটা কিটো এস্টার তৈরি হয়। যদি তুমি এটা অ্যাসিড কন্ডিশনে হাইড্রোলিসিস না করো, যদি তুমি এটাকে বেসিক মিডিয়ামে হাইড্রোলিসিস করো, তাহলে ইমিনটা সার্ভাইভ করতে পারে। এখন ইমিনটা ফার্স্টে তৈরি হবে, এটা আলফা কার্বন উইথ রেসপেক্ট টু দ্য এস্টার এবং এটা বিটা, তাহলে এটাকে আমরা বলতে পারি, এই জায়গাটায় যদি অক্সিজেন থাকতো তাহলে আমরা বলতাম বিটা কিটো এস্টার, তাহলে এটাকে আমরা সেই জন্য বলছি বিটা ইমিনো এস্টার, বিটা ইমিনো এস্টার। এখন ইমিনের পাশে আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে, আনসাবস্টিটিউটেড ইমিন এরকম স্টেবিলাইজড হয় না এবং তার নিজের উপরে হাইড্রোজেন রয়েছে, তাহলে ও এনামিন ফর্মে চলে যাবে। আমরা ইমিন এনামিন অটোমেটিজম পড়েছি সেকেন্ড সেমে, এনামিনটা মোর স্টেবল। এই ফর্মে তুমি ওকে আইসোলেট করতে পারো এবং এটাকে আমরা বলতে পারি বিটা এনামিনো এস্টার, কারণ এই কার্বনটা হচ্ছে বিটা কার্বন। এটা হচ্ছে তোমার অ্যালকালাইন মিডিয়ামে, ধরো 50% K2CO3, K2CO3 মানে অ্যাক্রস K2CO3 মানে কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে হাইড্রোলিসিস হয়ে, আর H2CO3 তৈরি হবে। পটাশিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং বেস, H2CO3 উইক অ্যাসিড, তাহলে মিডিয়ামের পিএইচ অ্যালকালাইন। হাউএভার এই এনামিনটা যদি তোমার মনে হয় যে এই এনামিনটাকে থেকে আমি যদি কিটোন বানাতে চাই, তাহলে আমি কি করবো? কিছুই করবো না, জাস্ট অ্যাসিড দিয়ে দেবো। অর্থাৎ যেটা তুমি প্রথমেই জিঙ্ক ইমিনো এস্টারের মধ্যে অ্যাসিড দিয়ে করতে পারতে, সেটাকে তুমি বেস মিডিয়ামে ট্রিট করে এনামিনো এস্টার অব্দি পৌঁছতে পারো এবং তারপর অ্যাসিড দিতে পারো। এটা দিয়ে যদি তুমি অন্য কাজ করতে চাও করো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার যদি মনে হয় যে বিটা এনামিনো এস্টার থেকে আমি বিটা কিটো এস্টার লিবারেট করবো, তাহলে সেটাও ইজ এ ম্যাটার অফ সিম্পল অ্যাসিড হাইড্রোলিসিস। এখানে আরেকটা আমরা এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে যদি আমরা সায়ানোজেনের উপর রিয়াকশন করি। সায়ানোজেন মানে দুটো সায়ানাইড পরপর জোড়া আছে, ভেরি ইন্টারেস্টিং কম্পাউন্ড। তার মধ্যে যদি রিয়াকশন করি তো অবভিয়াসলি এই জায়গাটাতে তার মানে তখন সায়ানাইড ছিল, এইখানটাতে তখন সায়ানাইড ছিল, এবং এখানে এইটা অ্যাটাক করার পর এই যখন এটা খুলবে, তারপরে এখন কিন্তু এই জায়গাটাতে একটা লিভিং গ্রুপ রয়েছে। আমরা তুমি যদি বেঞ্জিয়ান কন্ডেনসেশন পড়ে থাকো তাহলে দেখবে যে সায়ানাইড লিভিং গ্রুপ হিসেবে কাজ করতে পারে, এবং তার মানে এ তখন আবার ফিরে আসবে এবং ফিরে এসে এই সায়ানাইডটাকে লিবারেট করে দেবে। অর্থাৎ এসেনশিয়ালি তুমি এই ব্রোমিনের জায়গায় প্রথমে জেডএনবিআর বানিয়েছো, তারপরে এই জেডএনবিআর এর জায়গায় তুমি একটা সায়ানাইড ঢুকিয়ে নিলে একটা আলফা সায়ানো এস্টার তৈরি করতে তোমাকে ওটা হেল্প করবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে তিনটে এক্সাম্পল। আমরা এখানে 1 বিউটাইল সায়ানাইড কম্পাউন্ডটা নিয়েছি, তারপরে আমরা একটা সেক বিউটাইল এস্টার নিয়েছি 2 ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিডে, জিঙ্ক মিডিয়ামে রিফ্লাক্স করা হয়েছে। তো এই যে ব্লু পার্টটা বুঝতেই পারছো, এই ব্লু পার্টটা হচ্ছে তোমার সায়ানাইড কম্পাউন্ড, সায়ানাইড কম্পাউন্ডার। এটা হচ্ছে ব্লু পার্টটা, 5 কার্বন ইউনিট, 1 2 3 4 5, 1 2 3 4 5। অবভিয়াসলি জিঙ্ক ইমিনো এস্টার তৈরি হয়েছে, তারপর আমরা অ্যাসিড হাইড্রোলিসিস করেছি, অতএব ইমিন তো থাকবে না, কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়ে গেছে, বিটা কিটো এস্টার তৈরি হয়ে গেছে। ফিনাইল সায়ানাইড দিয়ে রিয়াকশন করা হয়েছে। ফিনাইল সায়ানাইড দিয়ে রিয়াকশন করার পরে এই জায়গাতে তোমার এই কার্বনটা এসছে সায়ানো কার্বন থেকে, এই পার্টটা পুরোটা এসছে ফিনাইল সায়ানাইড থেকে, আর যেহেতু আমি HCl দিয়ে লিবারেট করেছি তাই বিটা কিটো এস্টার তৈরি হয়েছে। তো প্রথমে এখানে এন জেডএন এইসব ছিল, এন জেডএন বিআর এইসব ছিল, তারপরে ওটা হাইড্রোলিসিস হয়ে গেছে, হাইড্রোলিসিস আমি বিটা কিটো এস্টার হয়ে গেছে। এরপর আমরা একটা হেটারোঅ্যারোমেটিক রিং দেখিয়েছি যেটাতে অনেকগুলো হ্যালোজেন সাবস্টিটিউটেড আছে, রিয়াকশনটা হচ্ছে সায়ানাইডের সঙ্গে, এবং এই পুরো গ্রুপটা নাইট্রোজেনটা তো হাইড্রোলিসিস হয়ে বেরিয়ে যাবে, সেটা এইখানটায় রয়েছে।
অক্সিজেন যেটা লাল রঙের অক্সিজেন সেটা এসছে হাইড্রোলিসিস করার সময় ওয়াটার থেকে, আর এই যে বাকি পার্টটা, এই বাকি পার্টটা এসছে আমার ব্রোমো এস্টার যেটা ছিল সেখান থেকে। তাহলে ব্লেজ রিয়াকশনে আমরা মোস্টলি যেটা বানাতে পারি সেটা হচ্ছে বিটা এনামিনো এস্টার, আর তা নাহলে বিটা কিটো এস্টার। এখান থেকে তুমি যে কোশ্চেনটা এক্সপেক্ট করতে পারো সেটা হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড, তোমাকে কম্পাউন্ড বলে দিয়ে বলবে যেটা ব্লেজে কোথা থেকে বানানো যায়। যদি তোমাকে বিটা কিটো এস্টার বলে তাহলে এই অক্সিজেন আসবে ওয়াটার থেকে। তুমি এখানে মনে মনে ভাববে যে এই অক্সিজেনটার আগে এখানে কি ছিল, এখানটা একটা NZNBr ছিল, তার মানে এই পার্টটা এসেছে সায়ানাইড থেকে, অতএব R1C ট্রিপল বন্ডেড N চলে গেল। আর এইদিকে পড়ে রইল আমার এস্টারের R গ্রুপ ও CO, এইদিকে বাকি আলফা কার্বনের সঙ্গে যা যা আছে তাই, আর এই জায়গাতে তোমার হচ্ছে OZNBr, এবং সেটা কোত্থেকে এসেছিল, সেটা করেসপন্ডিং আলফা ব্রোমো এস্টারটা থেকে এসেছিল। তো আমরা এইভাবে ভাবতে পারি। So this concludes our discussion on organometallic chemistry. Thank you for your patient hearing.